ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস পি ব্লক এলিমেন্টস 12 থার্ড সেমিস্টার মানে এইচএস থার্ড সেমিস্টারের সব থেকে বড় চ্যাপ্টার, সব থেকে স্কোরিং, সব থেকে বেশি নাম্বার আছে এই চ্যাপ্টারটা পি ব্লক। 8 নম্বর, 35 নম্বরের মধ্যে শুধু 8 নম্বর পি ব্লক থেকে আছে, ভাবো। তো এখান থেকে ভালো করে ক্লাসটা করতে হবে। অনেকটা স্কোরিং, কিন্তু ইনঅর্গানিক চ্যাপ্টার, একটু কিন্তু মনে রাখার বিষয় আছে, অবশ্যই কনসেপ্টটা নিতে হবে। তো সেই যাই হোক, তো আমরা পি ব্লক ক্লাস 1, দেখো একটা কথা বলি প্রথমেই, দেখো পি ব্লক ক্লাস 1 আমরা বলে দিয়েছি নোবেল গ্যাস গ্রুপ 80। এটা কেন বললাম? ফার্স্ট আমাদের জানতে হবে যেটা পি ব্লক মানে কিন্তু গ্রুপ 13 টু গ্রুপ 18, তাই না? পিরিয়ডিক টেবিলে 1 নম্বর আর 2 নম্বর গ্রুপটাতে এস ব্লক, 3 থেকে 12 হচ্ছে ডি ব্লক, আর 13 থেকে 18 হচ্ছে পি ব্লক। এবার 13 আর 14 নম্বর গ্রুপটা হচ্ছে 11 আমরা করে ফেলেছি। সেই জন্য 12 থার্ড সেমিস্টারে 15, 16, 17, 18 নম্বর গ্রুপ সিলেবাসে আছে। ভালো করে এলিমেন্ট গুলো মনে রাখবে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। 16 নম্বর ফ্যামিলি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টানিন। নিয়ন, এর উপরে হিলিয়াম আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আমরা শেষ থেকে সামনের দিকে আসবো। আগে গ্রুপ 18 শেষ করবো, তারপর গ্রুপ 17, তারপর গ্রুপ 16, তারপর গ্রুপ 15। এই শুধু পি ব্লক চ্যাপ্টারে শুধুমাত্র যে থিওরিটিক্যাল কনসেপ্ট আছে তা নয়, কিছু রিয়াকশন আছে মুখস্থ করতে হবে। এটাই খুব ভয় না? তো আমরা চাপের কিছু নেই, কোনো রিয়াকশন কিন্তু এখন করাবো না। 18, 17, 16, 15 সবটা পুরো কনসেপ্ট দেওয়ার পরে লাস্ট ক্লাসে টোটাল পি ব্লকের মধ্যে আমি রিয়াকশন গুলো একটা ক্লাসে আলোচনা করে দেবো। মানে এখন রিয়াকশন করবে না, যখন কনসেপ্ট নেবে তখন রিয়াকশন নিয়ে আলোচনা করবে না, পুরো কনসেপ্ট নিয়ে যাও, পুরো মানে এ ওয়াইজ, গ্রুপ ওয়াইজ। তাহলে গ্রুপ 18 আলোচনা, ওই জন্যই আজকে দেখো লিখেছি নোবেল গ্যাস গ্রুপ 18 নিয়ে আজকের আলোচনা। তো প্রথম কথা বলি, দেখো একটা কথা শোনো, তোমাদের বলে দিই। এটা দেখো, যেহেতু আমরা পি ব্লক বলছি, অ্যাকচুয়ালি তো পিরিয়ডিক টেবিলের বিষয়, সেই জন্য কিন্তু কনসেপ্টটা ভালো করে নেওয়ার জন্য, পি ব্লক ভালো করে বোঝার জন্য অবশ্যই পিরিয়ডিক টেবিলের কনসেপ্টটা কিন্তু নিতে হবে। একদম আপডেটেড দেখবে ভিডিও পাবে, পি ব্লক এলিমেন্টস বা সেপারেশন অফ পি ব্লক এলিমেন্টস, বা ওটাকে কি বলে পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ, যাও একটা বলে দেখবে, ভিডিওটা আছে আমার, অবশ্যই চ্যানেলে চলে গিয়ে দেখো, যে পি ব্লক বলে সার্চ করলে প্লে লিস্টে গেলে দেখতে পাবে। তো 3টে ভিডিও আছে, 3টে ভিডিওর মধ্যে 3টে ভিডিও দেখলে তো পি ব্লক পুরো আইডিয়া পেয়ে যাবে। এই সরি, পি ব্লক বলছি, পিরিয়ডিক টেবিল। 3টে ভিডিও যদি নাও দেখতে পারো, লাস্ট ভিডিওটা অন্তত দেখবে, কারণ আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন নেগেটিভিটি, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আছে। এটা ভালো করে শেখা থাকলে কিন্তু প্রতিটা স্টেপে স্টেপে ওই জিনিসগুলো আসবে, ভালো করে কিন্তু বুঝতে হবে। ইলেভেনে শিখেছো তোমরা জানি, কিন্তু তাও আরেকবার দেখে নিলে বিষয়টা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছি, অ্যাটমিক সাইজ, পরমাণুর আকার তোমরা মোটামুটি জানো। কোন পিরিয়ডের লেফট টু রাইট, মানে কোন পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ছোট হয়, তাই তো? অ্যাটমিক সাইজ ছোট হয়, আস্তে আস্তে লেফট টু রাইট অ্যাটমিক সাইজ ছোট হয়, ওপর থেকে নিচে গেলে তার উল্টো বড় হয়। তাহলে সব থেকে রাইট সাইডে কি আছে? নোবেল গ্যাস। তাহলে সব থেকে ছোট হওয়ার কথা ছিল, কিন্তু সব থেকে ছোট সাইজ কোনটা হয়? হ্যালোজেন বলি। অ্যাকচুয়ালি এই ছোট হয়। এর ক্ষেত্রে, নোবেল গ্যাসের ক্ষেত্রে আমরা যে রেডিয়াসটা পরিমাপ করি সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। এগুলো সব কোভ্যালেন্ট রেডিয়াস, মানে সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করা হয়, সেই জন্য আকার ছোট হয়। কিন্তু বাস্তবে এর ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস ডিটারমাইন করা হয় বলে ওর সাইজটা একটু বড় হয়ে যায়। কিন্তু অরিজিনালি পুরো যদি রেডিয়াস মাপা হতো তাহলে এর সাইজ ছোটই হতো। তো এখন কোশ্চেন আছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াসটা কি, একটু বলে দিই। সবই বলা আছে পিরিয়ডিক টেবিলে, যে ভিডিওটা দেখতে বলছি তোমাদের, তবু একটু বলে দিই, শুনে নাও। অ্যাকচুয়ালি হিলিয়াম নিয়ন তো আর বন্ড করে থাকে না, একটা নিয়ন অ্যাটম আর একটা নিয়ন অ্যাটম এরকম দূরে থাকে। তো একটা অ্যাটমের একটা সেন্টার আর একটা অ্যাটমের আর একটা সেন্টারের মাঝের ডিস্টেন্সটা নির্ণয় করা হয়, করে তাকে 2 দেওয়া ভাগ করা হয়, করলে যে ডিস্টেন্সটা হয় সেটাকে আমরা রেডিয়াস বলি, যে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। কিন্তু দেখো তো রেডিয়াসটা তো অ্যাকচুয়ালি এখান থেকে এতটা, এক্সট্রা বেশি ধরে ফেললে না এতটা, তার জন্যই ওর সাইজটা একটু বড় হয়ে যায়। এটা কি ভ্যান ডার ওয়ালস রেডিয়াস বলছি। ভ্যান ডার ওয়ালস রেডিয়াস মানে এখান থেকে এতটা, অরিজিনাল রেডিয়াস কিন্তু এতটা হওয়ার কথা ছিল, ঠিক আছে? ওই জন্যই অ্যাটমিক সাইজ নোবেল গ্যাসের ক্ষেত্রে একটু বড় হয়ে যায়, কেন না ওদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস ডিটারমাইন করা হয় বলে, ঠিক আছে? তো এখন এরপর যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আয়োনাইজেশন এনথালপি। দেখো আয়োনাইজেশন এনথালপি ব্যাপারটা কি, তো তোমরা
একটা জিনিস বলি তোমাদেরকে, আয়নাইজেশন এনথালপি মানে কোনো একটা অ্যাটম আছে, মানে পরমাণু আছে, তার যে লাস্ট সেলে ইলেকট্রন আছে, সেই লাস্ট সেল ইলেকট্রন থেকে, লাস্ট সেলে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাকে বের করবে। তার জন্য যে এনার্জি তাকে দিতে হবে সেটা কি বলছি, আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নন বিভব। মানে তার ইলেকট্রন যত বের করা টাফ হবে তার ক্ষেত্রে বেশি এনার্জি দিতে হবে, মানে তার আয়নন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। একটা কথা বলো তো, কারো অ্যাটমিক সাইজ বড়, কারো অ্যাটমিক সাইজ ছোট। ধরো একজন অ্যাটমিক সাইজ বড়, একজন অ্যাটমিক সাইজ ছোট। যার অ্যাটমিক সাইজ বড় তার নিউক্লিয়াস আর লাস্ট সেলের ইলেকট্রন অনেকটা ডিস্টেন্সে আছে, মানে অতটা অ্যাট্রাকশন নেই। কিন্তু ছোট অ্যাটমিক সাইজ হলে কি হবে বলতো, ইলেকট্রন প্রোটন কাছাকাছি থাকছে, অ্যাট্রাকশন বেশি, মানে ওর ইলেকট্রন বের করাটা কিন্তু টাফ, মানে বেশি এনার্জি দিতে হবে, মানে আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি। ঠিক আছে, আবার তার মানে ভাবো লেফট টু রাইট আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ে, ওপর থেকে নিচে গেলে আয়নাইজেশন পোটেনশিয়াল কমে। তো এরকম ভাবে এইসব কনসেপ্ট গুলো দেখো সব পিরিয়ডিক টেবিলে তোমরা অলরেডি পড়েছো। যেটা আমি বলতে চাইছি যে নোবেল গ্যাস সবকটা সাবসেট, সবকটা উপকক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ, পুরো কমপ্লিটলি ফিল্ড, মানে এটা একটা স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। স্টেবল ইলেকট্রন কনফিগারেশন, যারা স্টেবল হয় মানে ওই অবস্থাতেই থাকতে চায়, তারা না চায় ইলেকট্রন ছাড়তে, না চায় ইলেকট্রন গ্রহণ করতে। ছাড়তে চায় না মানে কি, তাহলে ইলেকট্রন ছাড়তে গেলে বেশি এনার্জি দিতে হবে, মানে আয়নাইজেশন পোটেনশিয়াল অনেক হাই। ওই জন্য নোবেল গ্যাসের আয়নন বিভব প্রচুর বেশি, প্রচুর বেশি, অনেক হাই আয়নাইজেশন পোটেনশিয়াল। এবার হ্যাঁ, ওপর থেকে নিচে নামলে আয়নাইজেশন পোটেনশিয়াল কমে। এদের মধ্যে দেখা যাবে যে একটা আয়নাইজেশন পোটেনশিয়াল কম। কেন? অ্যাটমিক সাইজ বড় হয়, অ্যাটমিক সাইজ বড় হলে ডিস্টেন্স চলে যাচ্ছে ইলেকট্রন প্রোটন, তো অনেকটা অ্যাট্রাকশন কমে যায়, সেই জন্য বের করাটা একটু ইজি হয়ে যায়, মানে এর তুলনায় ইজি হয়ে যায়। এমনি ইজি নয়, টাফ, এদের ইলেকট্রন বের করা টাফ নোবেল গ্যাসের, এর তুলনায় এর একটু ইজি, মানে আয়নাইজেশন পোটেনশিয়াল এদের খুব হাই, শুধু এরটা একটু কম এদের তুলনায়, নিচে আছে যেহেতু রেডন রেডিও অ্যাক্টিভ বলে এদেরকে আলোচনার মধ্যে নিয়ে আসা হয় না। ইলেকট্রন গেইন এনথালপি মানে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি মানে জানো, ইলেকট্রন গেইন এনথালপি মানে ইলেকট্রন নিলে এনার্জি রিলিজ করবে, মানে এনার্জি ছাড়বে। ইলেকট্রন যে চায়, যে ধরো ইলেকট্রন চায়, তাকে যদি তুমি ইলেকট্রন দাও, সে খুশি হয়ে ইলেকট্রনটা নেবে, তার বিনিময়ে সে এনার্জি ছাড়বে। যদি সত্যি ইলেকট্রন চায় কেউ, তাকে যদি তুমি ইলেকট্রন দাও, তাকে তুমি ইলেকট্রন দিলে বলে সে খুশি হয়ে শক্তি ছাড়বে, মানে এনার্জি ছাড়বে, এনার্জি রিলিজ করে। এনার্জি রিলিজ করে বলে ইলেকট্রন অ্যাফিনিটিটাকে আমরা নেগেটিভ সাইন বলি, নেগেটিভ সাইন। কিন্তু নোবেল গ্যাস একমাত্র এক্সেপশন যে ইলেকট্রন চায় না, যেমন ইলেকট্রন ছাড়তেও চায় না, ইলেকট্রন নিতেও চায় না। কেন? স্টেবল বলে। নিতে চায় না মানে অন্যদেরকে তুমি যদি ইলেকট্রন দাও, সে তোমার ইলেকট্রনটা নেবে, কারণ সে চায়, আর নেয় বলে সে শক্তি ছাড়ে, এনার্জি ছাড়ে। আর এর ক্ষেত্রে চায় না বলে তুমি যদি ওকে ইলেকট্রন দাও, ওই এনার্জি ছাড়বে না, উল্টে ওকে এনার্জি দিতে হবে, তবে যদি তোমার ইলেকট্রনটা নেয়। বোঝা গেল ব্যাপারটা? তার মানে নোবেল গ্যাসের ক্ষেত্রে তুমি যদি ইলেকট্রন ওকে দাও, ওকে উল্টে এনার্জি দিয়ে ইলেকট্রনটা ঢোকাতে হবে। তার মানে এখানে এনার্জিও ছাড়ছে না, মানে এর ইলেকট্রন অ্যাফিনিটি সাইন নেগেটিভ ধরা হবে না, পজিটিভ। ওই জন্য নোবেল গ্যাসের ইলেকট্রন গেইন এনথালপি সাইন কি? পজিটিভ। এর মানে হচ্ছে ওই ইলেকট্রন চায় না। নোবেল গ্যাসের আয়নাইজেশন এনথালপির মান কি? প্রচুর বেশি, মানে ইলেকট্রন সহজে বের করতে চায় না, মানে ইলেকট্রন বের করতেও চায় না, ইলেকট্রন নিতেও চায় না। একটা কথা বলি শুনে নাও, এই যে আয়নন এনথালপি অনেক বেশি, ইলেকট্রন গেইন এনথালপি পজিটিভ, এগুলো হচ্ছে সব ইনঅ্যাক্টিভিটির কারণ, নিষ্ক্রিয়তার কারণ। কারণ নিতে চায় না, দিতে চায় না মানে কি? তার মানে ও কোনো প্লাসও হতে চায় না, মাইনাসও হতে চায় না। প্লাস মাইনাস হতে চায় না মানে ইলেকট্রন রিলিজ বা গেইন করতে চায় না, আর তার মানে ইলেকট্রন গ্রহণ বর্জন যদি না করে রিঅ্যাকশন হবে না, ওই জন্যই ইনঅ্যাক্টিভ। শুধু স্টেবল মানে ইনঅ্যাক্টিভ নয়, স্টেবল যেমন ইনঅ্যাক্টিভের একটা রিজন, স্টেবল সেরকম অ্যাটমিক সাইজ ছোট যেমন একটা রিজন, সেরকম আয়নন এনথালপি বেশি একটা আর একটা রিজন, ইলেকট্রন গেইন এনথালপি পজিটিভ, এটাও আর একটা রিজন এর ইনঅ্যাক্টিভিটি। ইনঅ্যাক্টিভিটি রিজনই কিন্তু এইগুলো। বোঝা গেল ব্যাপারটা? একটা কথা বলি শুনে নাও, এখন ব্যাপারটা শোনো। এই যে তোমাকে একটা কথা বললাম, ভাবো নিউনের সাইজ এইটুকু ছোট, আর জেননের সাইজ এত বড়, আয়নন এনথালপি তো বেশি এদের। খুব ভালো কথা। তাহলে নিউনের আর জেননের মধ্যে জেননের আয়নন বিভব কম বলছি কেন? কারণ এরা ডিস্টেন্স অনেকটা দূর বলে,
অ্যাট্রাকশন কমে যাচ্ছে বলে, তুলনামূলক ইলেকট্রন বের করাটা ইজি বলে এর ইলেকট্রন বের করতে গেলে কম এনার্জি দিতে লাগবে, তার মানে এর আয়নাইজেশন এনথালপিটা কম এর থেকে এর, তাই তো। এখন একটা কথা বলি, ভালো করে শোনো, তাহলে বলো এখানে ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন বেশি না এখানে ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন বেশি? অবশ্যই এখানে ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন বেশি, এখানে ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন কম। সবাই এই জিনিসটা ভাবার পরে এইটা বড্ড গুলিয়ে ফেলে। মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, ইজ অফ লিকুইফিকেশন মানে তরলীভবন হওয়ার প্রবণতা, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, এইগুলো গুলিয়ে ফেলে। কেন? এই যে বলছো নিয়নে ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন বেশি আর জেননে কম, দূরে আছে বলে, এইখানটা আবার বলা হবে জেনন মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশন বেশি, তাহলে এই তো কম হলো। আরে এটা তো ইলেকট্রনের সাথে প্রোটনের অ্যাট্রাকশনের কথা বলছি, আর এইটা ভাববে যখন তখন কিন্তু ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন নিয়ে ভাববে না। ধরো একটা কন্টেনারের মধ্যে শুধু হিলিয়াম আছে, এগুলো হিলিয়াম, ঠিক আছে, আর একটা কন্টেনারের মধ্যে শুধু জেনন রেখেছো, মানে জেনন, দেখো জেনন অনেক বড় সাইজ, ঠিক আছে। এবার একটা কথা বলি, মানে এখানে যেটা ভাববে ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন না, এখানে একটা হিলিয়ামের সাথে আরেকটা হিলিয়ামের অ্যাট্রাকশন, আরেকটা হিলিয়ামের সাথে আরেকটা, মানে একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের অ্যাট্রাকশনের কথা ভাবছো। এখানে কি হয়, হিলিয়ামের সাইজ ছোট বলে এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশনটা কম হয়, আর জেননের সাইজ বড় বলে একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের অ্যাট্রাকশন বেশি হয়। তার জন্য জেনন গুলো খুব কাছাকাছি তাড়াতাড়ি চলে আসে, ওই জন্য ওকে তাড়াতাড়ি লিকুইফাই করা যায়, তরল করা যায়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ওটা অনেকটা বেশি হয়। বোঝা গেল ব্যাপারটা কি বলছি? তাহলে এই যে ব্যাপারটা হলো এইখানটায় কিন্তু, তাহলে ভাবো তুমি এবার বলবে এখানে ইলেকট্রন প্রোটন দূরে আছে, আকর্ষণ কম, সেটা তো আলাদা ব্যাপার। এখানে ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন ভাবা হচ্ছে না কিন্তু, যেটা আগে ভাবলাম এই সবগুলো। এখানে ভাবছি একটা অ্যাটমের সাথে আর একটা অ্যাটমের অ্যাট্রাকশন, সেখানে কিন্তু যত ছোট সাইজ হবে অ্যাট্রাকশন কম, বড় সাইজ হলে, বড় শেপ হলে, সারফেস এরিয়া বেশি হলে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন বেশি। সেই জন্য জেনন মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশন বেশি বলে খুব তাড়াতাড়ি কাছে চলে আসে, যেন তাড়াতাড়ি তরল করা যায়। উপর থেকে নিচে নামলে তার মানে তরলীভবনের প্রবণতাটা বাড়ে, লিকুইফিকেশন। ওয়াটার সলিবিলিটি মানে জলের দাব্যতা। দেখো জলের দাব্যতাটা একটু বোঝায়, আমি পরের পেজেই বোঝাচ্ছি। একটা নোবেল গ্যাস ধরো নিয়েছো, এটা আছে জল, জল এই যখন এরকম H2O হয়, জানো নিশ্চয়ই এটা ডাইপোল, দ্বিমেরু। কেন বলো তো দ্বিমেরু? এই যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হয়ে আছে, কিন্তু নোবেল গ্যাস তো পুরো গোল শেপ, কোনো প্লাস মাইনাস চার্জ নেই, নো ডাইপোল, নো দ্বিমেরু। কিন্তু এই ডেল্টা প্লাস কে দেখে এর ইলেকট্রন কি হবে জানো, একটু পোলারাইজেশন, মানে এর দিকে একটু বেঁকে যাবে, মানে এরকম হবে, নিউক্লিয়াসটা এই দিকে থাকবে, ইলেকট্রনটা ওর দিকে বেঁকে যাবে, বেঁকে গেল। তাহলে ইলেকট্রনটা ওর দিকে বেঁকে গেল মানে এই দিকে নিউক্লিয়াস আছে, মানে এই দিকটা ডেল্টা প্লাস হয়ে গেল, আর এই দিক থেকে ইলেকট্রন চলে এলো মানে এই দিকটা কি হয়ে গেল, ডেল্টা মাইনাস হয়ে গেল। আর জলেরও তাই জন্য এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস হয়ে গেল। তাহলে এই যে প্লাস আর মাইনাসের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করবে, তখন জলের মধ্যে এটা তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে, মানে সলিবিলিটি এসে যাচ্ছে, জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাহলে বাবু এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস কি জন্য ক্রিয়েট হলো? জলের প্লাসকে দেখে, আগে তার মানে ডাইপোল ছিল না, পরে ডাইপোল হলো, এই জন্য এই অ্যাট্রাকশনের নাম কি জানো, ডাইপোল ইনডিউস ডাইপোল। এর আগে থেকেই তো ডাইপোল ছিল, কিন্তু এর ডাইপোল ছিল না, একে দেখে হয়েছে যেন ইনডিউস ডাইপোল, মানে দ্বিমেরু আবিষ্ট দ্বিমেরু মিথস্ক্রিয়ার মাধ্যমে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে। এটাই একটা ইন্টারাকশন, যে ইন্টারাকশনের মাধ্যমে জলের মধ্যে নোবেল গ্যাসটা সলিবল হয়ে যায়। যাই হোক, দেখো তোমাকে একটু পড়ে নিতে হবে, যেমন ফার্স্ট নোবেল গ্যাস কম্পাউন্ড, একটু এই নিয়ে একটা হিস্ট্রি আছে। বার্থলেট প্রথম নোবেল গ্যাস কম্পাউন্ড কোনটা তৈরি করেছে, উনি যেটা বলেছিলেন পরে আবার প্রমাণিত হয়েছে অন্য, এটা একটু দেখে নেবে। নোবেল গ্যাসের ব্যবহারগুলো কিন্তু পড়বে, যেগুলো খুব মারাত্মক দারুণ দারুণ ব্যবহার, যেগুলো যেমন বিজ্ঞাপনের জন্য নিয়ন লাইট ব্যবহার করা হয়, হ্যাঁ, হিলিয়ামটা দেখবে ওই আবহাওয়া পর্যবেক্ষণের জন্য যে বেলুন ইউজ করা হয় সেখানে, এইগুলো মানে যেগুলো একদম কমন ইউজ, সেগুলো কিন্তু তোমাকে করে নিতে হবে, ঠিক আছে। যাই হোক, এখন যে কথাটা বলবো তোমাকে সেটা হচ্ছে জেনন একটা নোবেল গ্যাস, খুব ভালো কথা, কিন্তু জেনন কিন্তু এখন করে কম্পাউন্ড ফরমেশন করছে, জেনন যৌগ গঠন করছে। জেনন কেন যৌগ গঠন করে? প্রথম কথা এক্ষুনি বললাম, হিলিয়াম থেকে জেননে আয়নন এনথালপি কমে, আয়নাইজেশন পটেনশিয়াল, তার মানে জেননের ইলেকট্রন রিমুভ করা একটু হলেও ইজি অন্য নোবেল গ্যাসের তুলনায়, কারণ সাইজ বড়, ডিস্টেন্সে থাকে ইলেকট্রন প্রোটন, সেই জন্য ইলেকট্রন বের করাটা সহজ হয়। তো জেননের আয়নাইজেশন এনথালপি কম বলে জেননকে কিন্তু ইলেকট্রন বের করে জেনন প্লাস করা গেছে, এক্সি কে এক্সি প্লাস করা গেছে, মানে এর অক্সিডেশন অর্থাৎ জারণ করা গেছে, জারণ হয়েছে এক্সি থেকে এক্সি প্লাস। কিন্তু সবাই পারবে না, ফ্লুরিন অক্সিজেন এরাই হচ্ছে হাইয়েস্ট অক্সিডাইজিং এজেন্ট,
এরাই একমাত্র জেননকে জেনন প্লাস করতে পেরেছে। যেই জেনন প্লাস হবে অমনি এম মাইনাস হয়ে যৌগ গঠন হবে, কম্পাউন্ড হবে। তাহলে অ্যান্সার হচ্ছে এর আয়নাইজেশন পটেনশিয়াল কম বলে, কম নয়, অন্য নোবেল গ্যাসের তুলনায় কম এর আয়নাইজেশন পটেনশিয়াল। তাই ফ্লুরিন আর অক্সিজেন এদেরকে প্লাস করতে পেরেছে, তাই জন্য এর সাথে জুড়ে গিয়ে ফ্লুরিন আর অক্সিজেনেটেড কম্পাউন্ড তৈরি হয়েছে। অন্য কেউ পারবে না, কিন্তু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পারবে না, একমাত্র ফ্লুরিন আর অক্সিজেনই পারে। আর একটা রিজন হতে পারে জেনন, দেখো একটা কথা বলি, তোমার যে ইলেকট্রন কনফিগারেশন, দেখো ইলেকট্রন কনফিগারেশন অ্যাটমিক স্ট্রাকচার পারলে দেখে নেবে ইলেকট্রন কনফিগারেশনটা, শুধু ইলেকট্রন কনফিগারেশনটা অনেকে ভুলে গেছো ক্লাস 11। আমি যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস বলি, নিয়নের কত 10, মানে 1s2 2s2 2p6। নিয়নের নিচে আছে আর্গন, তাহলে এর লাস্টে কি হবে 3s2 3p6। ক্রিপ্টন আছে, তারপরে হবে কি 4s2 4p6। তারপরে আছে জেনন, তাহলে কি হবে 5s2 5p6। এই যে 5s2 5p6, ভালো করে শুনুন, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, একটা অযুগ্ম ইলেকট্রন নেই, কিন্তু এর 5p পরে তো 5d আছে ভ্যাকেন্ট, 5টা d অরবিটাল আছে ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট d অরবিটাল থাকলে কি হয়, এখান থেকে এক্সাইটেড স্টেটে একটা ইলেকট্রন এখানে চলে গেল, এখান থেকে চলে গেল, এখান থেকে চলে গেল, গেলে কত আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাচ্ছে, অযুগ্ম ইলেকট্রন ভর্তি হয়ে যাবে। এখন তো কোনো আনপেয়ার্ড নেই, কিন্তু এক্সাইটেড স্টেটে এখানে চলে যেতে পারে, কেন ভ্যাকেন্ট d অরবিটাল আছে শেষ কক্ষে, ফাঁকা d, যার জন্য ইলেকট্রন আনপেয়ার্ড হতে পারে এবং কম্পাউন্ড ফর্মেশন করতে পারে, কারণ আনপেয়ার্ড ইলেকট্রনই একমাত্র কোভ্যালেন্ট বন্ড করতে পারে। এটাও একটা রিজন why xenon forms compound, কেন xenon কম্পাউন্ড ফর্ম করে। যাই হোক, xenon কম্পাউন্ড ফর্ম করে খুব ভালো কথা। কম্পাউন্ডের আমরা হাইব্রিডাইজেশন স্টেট আর শেপ নিয়ে একটু আলোচনা করব। এটাও আবার দেখো অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ডিং এর পড়া, সব রকম মিশিয়ে যেন হচ্ছে। তো এখন আমি তোমাদের বলি শুধু পিরিয়ডিক টেবিলের ভিডিওটা আপাতত দেখো, বাকিগুলো আমি তোমাদের কনসেপ্ট দিয়ে দিচ্ছি, যখন যেটা বলবো তখন সেটা করো, তুমি শুধু পিরিয়ডিক টেবিলের কনসেপ্টটা একটু নিয়ে নেবে, ঠিক আছে, ওই ভিডিওটা দেখে। যাই হোক, sp হাইব্রিডাইজেশন হলে লিনিয়ার হয়, সরলরৈখিক। sp2 হলে দু রকম হয়, একটা ট্রাইগোনাল প্ল্যানার ত্রিকোণীয় সমতলীয় হয়, আর একটা ভি শেপ হয়, লোন পেয়ার একটা থাকবে। sp3 তে যদি সব বন্ড হয় টেট্রাগোনাল, যদি একটা লোন পেয়ার হয় পিরামিড, দুটো লোন পেয়ার হলে ভি শেপ। sp3 হলে ট্রাইগোনাল বাই পিরামিড, সি স, টি শেপ, লিনিয়ার। sp3 হলে দেখো অক্টাহেড্রাল, স্কোয়ার পিরামিড, প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার। sp3 হলে পেন্টাগোনাল বাই পিরামিড, ডিস্টর্টেড অক্টাহেড্রাল, বিভিন্ন স্ট্রাকচার। কেন, লোন পেয়ার নাম্বারের উপর ডিপেন্ড করে। sp3 4 রকম স্ট্রাকচার হয়, sp3 এই 3 রকম স্ট্রাকচার হচ্ছে, sp3 আবার 2 রকম স্ট্রাকচার হচ্ছে। লোন পেয়ার সংখ্যার উপর ডিপেন্ড করে, মানে সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ারের উপর ডিপেন্ড করে স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। তো আমি একটা কথা তোমাদের বলবো, শোনো, ফ্লুরিনের যদি ইলেকট্রন কনফিগারেশন করতে বলি 9 1s2 2s2 2p5, খুব ভালো কথা। লাস্ট সেল, এটা 1টা তো লাস্ট সেল নয়, 2টা লাস্ট সেল, মানে 2s2 2p5 এটা লাস্ট সেল। লাস্ট সেলের ইলেকট্রন কনফিগারেশন যদি করি এটা হবে, কটা আনপেয়ার্ড ইলেকট্রন দেখছো, একটা, মানে এ সবসময় সিঙ্গেল বন্ড করে, ফ্লুরিন সবসময় সিঙ্গেল বন্ড করে, মানে সিগমা বন্ড করে। যদি আমি অক্সিজেন বলি, অক্সিজেনের 8 1s2 2s2 2p4, তাহলে ভাবো লাস্ট সেল 2s2 2p4, সরি কটা আনপেয়ার্ড ইলেকট্রন, দুটো। অক্সিজেন সবসময় ডাবল বন্ড করে, অক্সিজেন ডাবল বন্ড করে, একটা সিগমা একটা পাই, ঠিক আছে। তুই বলবে কেন স্যার আরো তো আনপেয়ার্ড করতে পারে, না এর তো 2d নেই, 2pর নিচে পরে 2d নেই, এরও 2p পরে 2d নেই, 3p থাকলে 3d থাকে, ওই জন্য এ দুটো বন্ড করে, একটা বন্ড করে। তো সেই কারণের জন্য দেখো, আমি যদি একটা কম্পাউন্ড বলি, ধরো HCF4, বলো কটা বন্ড করবে টোটাল, 4টে ফ্লুরিন আছে। তো জেননের ইলেকট্রন কনফিগারেশন জেনে গেছো 5s2 5p6, খুব ভালো কথা। সব পেয়ার্ড ইলেকট্রন, নো আনপেয়ার্ড ইলেকট্রন, কিন্তু 5d ভ্যাকেন্ট 5টা। এবার বলো 4টে বন্ড করার জন্য 4টে আনপেয়ার্ড করবে, কিভাবে করবে, ফার্স্ট এক্সাইটেড স্টেট গেলে 2টো আনপেয়ার্ড হয়ে গেল, সেকেন্ড এক্সাইটেড স্টেট দেখো 4টে আনপেয়ার্ড হয়ে গেল। এই যে 4টে আনপেয়ার্ড হয়ে গেল, যে দেখো 4টে আনপেয়ার্ড, এই দেখো 4টে আনপেয়ার্ড দিয়ে 4টে বন্ড করবে, আর এই দুটো লোন পেয়ার। তাহলে হাইব্রিডাইজেশন কি হবে, এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত, মানে কত হবে, এটা s p p p d d, মানে sp3 d2, আর লোন পেয়ার দেখো দুটো। এগুলো তো
যেগুলো পেয়ার আছে লোন পেয়ার এগুলো তো বন্ড করে দিয়েছে, সিঙ্গেল গুলো বন্ড করেছে, আর যেগুলো পেয়ার আছে সেগুলো হচ্ছে তোমার লোন পেয়ার। তাহলে sp3 d2 আর লোন পেয়ার কটা দেখছো? দুটো। sp3 d2 কেন হলো বলতো? এইখান থেকে যতটুকু ইলেকট্রন গেছে ততটুকু নিতে হবে। অরবিটাল গুলো গুনবে, শুধু ইলেকট্রন না, অরবিটাল গুলো গুনে এই পর্যন্ত হয়েছে। s 3টে p 2টো d। এই পর্যন্ত কেন হলো না? 4টে বন্ড করার জন্য, 4টে অযুগ্ম করার জন্য তো দেখো 4টে আনপেয়ার্ড হয়েছে, 4টে আনপেয়ার্ড হয়েছে বলে তুমি এই পর্যন্ত নিচ্ছ sp3 d2। আর লোন পেয়ার কত? দুটো। ভালো করে দেখো sp3 d2 কই, এই তো। আর লোন পেয়ার দুটো, দেখো এই সেট হবে স্কোয়ার প্ল্যানার সমতলিক বর্গাকার। দেখো প্রত্যেকটার আকৃতি তুমি পেরে যাবে, সেফ। ঠিক আছে, আর একটা সেফ আমি তোমাকে করাচ্ছি, দেখো ভালো করে শোনো। xCO2F2 বলো তো এখানে টোটাল কটা বন্ড হয়েছে? 6 বলে 4টে, অ্যাকচুয়ালি 6টা। দুটো ফ্লুরিন দুটো বন্ড করেছে, আর অক্সিজেন তো ডবল বন্ড করে। ফ্লুরিন তো সিঙ্গেল বন্ড করে সিগমা সিগমা, আর অক্সিজেন দুটো অক্সিজেন ডবল বন্ড করবে দুটো, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। তাহলে টোটাল কি হলো? মোট 1 2 3 4 5 6, 6টা টোটাল বন্ড, তার মধ্যে 4টে সিগমা আর দুটো পাই। তাহলে 6টা বন্ড হয়েছে, তার মধ্যে 4টে সিগমা আর দুটো পাই। যাই হোক 6টা বন্ড করেছো। জেনন, জেননের হচ্ছে 5s2 5p6। এবারে কি হবে বলো তো? সবই পেয়ার কিন্তু 5d ভ্যাকেন্ট। 6টা বন্ড, একবার এক্সাইটেড, দুবার এক্সাইটেড, তিনবার এক্সাইটেড, ব্যাস 6টা আনপেয়ার্ড হয়ে গেছে। দেখে নাও 6টা আনপেয়ার্ড হয়ে গেল, 6টা আনপেয়ার্ড। কিন্তু মনে রাখো পাই কটা আছে? দুটো। লাস্ট ইলেকট্রন দুটো পাই। যদি 3টে পাই বন্ড হয়, লাস্ট 3টে ইলেকট্রন পাইয়ের জন্য ব্যবহার করতে হবে। একটা পাই বন্ড হলে লাস্ট ইলেকট্রনটা পাইয়ের জন্য ব্যবহার করতে হবে। আর মনে রাখবে হাইব্রিডাইজেশন আমি এখান থেকে কোন পর্যন্ত নিচ্ছিলাম? লাস্ট ইলেকট্রন যতটা থাকছে, কিন্তু পাই বন্ড থাকলে পাই বন্ডটা বাদ দিয়ে এই পর্যন্ত হবে। আগেরটাই কেন করিনি বলো তো? আগেরটায় কোনো পাই ছিল না, অক্সিজেন ছিল, ওই জন্য লাস্ট পর্যন্ত নিয়েছি। আর এখানে পাই আছে বলে দুটো পাই বাদ দিয়ে এই পর্যন্ত হাইব্রিডাইজেশন, মানে s p p p d, মানে sp3d করবে, নট sp3d3। এই দুটো নেবে না, পাই আছে বলে sp3d। এবার লোন পেয়ার কটা? একটা লোন পেয়ার। এবার দেখে নাও sp3d একটা লোন পেয়ার হলে, কই sp3d? এই তো sp3d। লোন পেয়ার একটা হলে কি সেট? সিস বিকৃত চতুস্তল, ব্যাস সিস বিকৃত চতুস্তলের আকৃতি। এই সেট আর হাইব্রিডাইজেশন, টোটাল নোবেল গ্যাস মানে গ্রুপ 18 কনসেপ্ট পুরো কমপ্লিট। গ্রুপ 17 এ আসবে। বা দেখো পি ব্লকটা কিন্তু একদম এক্সাইটেড থাকতে হবে, একদম ভালো করে করতে হবে। যাই হোক গ্রুপ 17 নিয়ে পরের ভিডিওতে ফিরছি। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।